ঢুকে না। এখন দেখেন এখানে কিছু ম্যাথ আছে আপনারা করে নিবেন। তার মধ্যে হচ্ছে হলো যে যেমন 11 নাম্বারটা কিভাবে করবেন? রাইট, মানে এখানে 3টে শিশু দেওয়া আছে। এখন মধ্যমাগুলোর সমীকরণ বের করতে বলছে। তার মানে হচ্ছে এডি, তারপরে বিই, আর হচ্ছে হলো কি সিএফ, এই রেখাগুলোর সমীকরণ বের করতে বলছে। তার মধ্যে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি এর কি স্থানাঙ্ক দেওয়া আছে? নাই, কিন্তু বের করা যাবে না। বিএসই, এই তো মানে কাজ বেশি আর কি। আচ্ছা, 13 নাম্বার কিভাবে করব? হ্যাঁ, রাইট। আমরা সমীকরণ থেকেও বের করতে পারি। শেষে যে পার্টটা আছে দেখাও যে সমান্তরাল, বিসি এর সমান্তরাল, সেটা দুইভাবে করা যায়। বিসি রেখার ঢাল বের করা যাবে না, বিএসসি এর স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক দিয়ে করা যায়। আবার হচ্ছে হলো যে ডি এর মানে ডিই যেটা হবে, মানে এবি আর এসি এর যে মধ্যবিন্দুকে ডি এর ই তুলে ডি রেখার ঢাল বের করা যাবে না, সমীকরণ থেকে বের করা যাবে। ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি দিয়ে ওখান থেকে ঢাল বের করা যাবে, আবার হচ্ছে হলো বিনি দিয়ে করা যাবে, একভাবে করলে হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী টপিকে চলে আসি। এই যে এখানে যে ক্ষেত্রফল সম্পর্কিত, এখানে 18 নম্বর যে ম্যাথটা আছে এটা দেখি। একটা দেখা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এটার জন্য ফিগার রাখতে হবে। 18 19 দুইটার জন্য ফিগার মধ্যে নাম্বার আছে। ইনফ্যাক্ট যেগুলোতে ফিগার লাগে আসলে এগুলা ফিগার ছাড়া করলে নিজের বুঝতে অসুবিধা হয়। এই তিনটে দ্বারা যে রেখা দ্বারা যে ত্রিভুজটা হবে তার ক্ষেত্রফল বের করতে বলছে, আমার ক্ষেত্রফলের মানটা দিয়ে দিচ্ছে। প্রথম যে রেখাটা আছে সেটা কি বলেন? এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ কি সমান্তরাল। তো এখন আমরা কোন দিকে ধরবো? হ্যাঁ, মানে এখন তো এই আগে তখন 5 হলে 5 এদিকে নিতাম, -3 হলে দিকে, এখন কোন দিকে নিব? একদিকে নিলে হবে, তবে আমরা সবসময় করবো আননোন ভ্যালু থাকবে পজিটিভ মাইন্ডে থাকবো, কি থাকবো? পজিটিভ মাইন্ডে, কারণ সবাইকে পজিটিভ মাইন্ডে কিন্তু থাকতে পারে না। কিছু কিছু আছে অটোমেটিক্যালি তার নেগেটিভ জিনিস কাজ করে, আবার এটা কিন্তু তার জন্য মানে বোঝা হয়ে দাঁড়ায় আর কি। আমার একটা স্টুডেন্ট আসছিল, তোমাদের বলছে কিনা যে আরিয়াল কলেজে, আমি তখন হচ্ছে হলো পড়াচ্ছিলাম, এবং ওই বেসটা ছিল উম, তোমার হচ্ছে হলো যে ওই বেসটা হচ্ছে হলো যে তোমার ভাইদের বেস এরকম, মানে তখন আমরা রিভিশন প্রোগ্রাম করতেছিল। তো ওই মেয়েটা নতুন আসছে, মানে আসছে হলো কোন সময়টা, সেকেন্ড ইয়ারে উঠছে এই সময় আসছে আর কি আইডিয়াল কলেজে। মানে আসার পরে এখন দেখি মাসাল্লাহ করতেছে। তো আমি আবার অনলাইনে যেটা করি যে একটা ম্যাথ হলে যখন করতে দিই তখন হচ্ছে ওয়েট করি সবার করা পর্যন্ত আর কি। তো দেখি দিয়ে মোটামুটি সে প্রথম দুই একজনের মধ্যেই হচ্ছিল করে ফেলতেছে আর কি। স্টুডেন্ট প্রায় ছিল 20 থেকে 25 জন, এর মধ্যেই দেখি ফটাফট করে ফেলতেছে। একটা ক্লাস দুইটা ক্লাস করার পরে দেখি নাই এরকম। তো আমি আবার ওই একটু ইয়ে আর কি, যে যার ভালো লাগলে সে করবে, অনেকে আসে না ফোন দিয়ে আসে না কেন হ্যান ত্যান, ওটা আমার মধ্যে একটু কম আর কি। হ্যাঁ, যারা ভালো স্টুডেন্ট, যারা আবার রেগুলার স্টুডেন্ট, ওরা যদি না আসে তখন তো একটু খোঁজ খবর নিয়ে কেন আসতেছে না সেটা ভিন্ন কথা। তো আমি আবার তখন সিদ্ধেশ্বরীতে ক্লাস নিতাম, বিটেবের কাহিনী বলতেছি। তো সিদ্ধেশ্বরীতে আবার সে আবার কোচিং করে, তো ওখানে তার গার্ডিয়ানের সাথে দেখা হয় আর কি মাঝে মধ্যে। আর গার্ডিয়ানও এমন একটা ভাব যে আমি তারে গিয়ে বলি "এই আপনার মেয়ে আসে না কেন", এটা বলে খুশি হয়। বাট আমি আবার ওই দিকে নাই আর কি, আমি আমার মতো আছি এরকম। তো একদিন উনি নিজে আমাকে বলতেছে, স্যার আমার মেয়েটাকে আপনার এখানে দিছিলাম, তো ও তো আসলে রেজা স্যারের কাছে পড়ে, রেজা স্যার তো তোমরা জানো না অনেক পড়ে, বাট চাইছিলাম যে প্র্যাকটিস করার জন্য আপনার কাছে দেওয়ার জন্য, কিন্তু ও হচ্ছিল যে আপনার বাচ্চা দুর্বল, যে ওরা সলভ করতে অনেক দেরি করে, আমার মেয়ে তো অনেক ফাস্ট, অনেক তাড়াতাড়ি করে ফেলে, এখন ও বিরক্ত হয়। কি হয়? ও এটাতে বিরক্ত হয়, আপনি তো অনেক সময় নেন। তো এই জন্য ওকে থাক তাইলে আর, এই জন্য সে আসবে না। তো এখন যাই হোক, 30 পরীক্ষা হয়েছে, 30 পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট দিচ্ছে।
নর্মালি যেটা হয় যে আইডিয়াল স্কুল, যে মেইনলি আইডিয়াল কলেজে যেটা হয় যে টেস্টের পরে বা বিটেস্টের এই সমস্ত বা ফাইনাল ইয়ারে প্রচুর ফেল করে, প্রচুর, ইভেন 60-70% ফেল করে। সবচেয়ে বেশি ফিজিক্স, তারপর হচ্ছে হলো ম্যাথ। তো এখন হচ্ছে হলো কি যে এখন হচ্ছে হলো যে এই সিরিয়াস স্টুডেন্ট সে ফেল করে বসছে, এবং ফেল তো করতে করতে সে খুব ভালো করে ফেল করছে। হ্যাঁ, 17তে পাস। সে হচ্ছে হলো যে পাইছে হচ্ছে 12 পাইছে সিকিউতে ম্যাথে, যে সবার মধ্যে জিনিয়াস ছিল যে। এখন গার্ডিয়ান এখন হচ্ছে রেজাল্ট পাওয়ার পরে এখন হচ্ছে হলো যে বাসে বলতে, স্যার আমার মেয়েটা খারাপ করে ফেলছে, বুঝলাম না কেন খারাপ করলো, আপনার কি অবস্থা? তো তখন আমি জানি না আমার বাচ্চা ওদের কি অবস্থা, কারণ মানে আসলে রেজাল্ট দিচ্ছে ক্লাস তো সব দিন হয় না। তোমাদের সাথে আমার দেখা হবে, আমার শুধু ম্যাথ করলে দেখা হবে কি, আমার শুক্রবার শনিবার দেখা হবে না। তো মাঝখানে দিচ্ছে মনে করে, আমি বললাম যাই না, ওদের সাথে দেখা হলে আমি বলতে পারবো আর কি। তো যাই হোক, তো আমি বলছি যে ভালো হিসেবে যদি 12 পাইছে, তার মানে বাকিদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা, কারণ ওখানে বেশিরভাগই আইডিয়াল, মেয়েদের মধ্যে যারা ছিল বেশিরভাগই আইডিয়াল ছিল। এখন দেখি যে ভালো অবস্থা। আমি যেটা সবসময় তোমাদের বলি যে ফেল করা আসলে খুবই কঠিন কাজ। মানে যে ইচ্ছে করে মানে ফেল করতে চায়, সেই ছাড়া ফেল করা খুব কঠিন। তো আমার যে দুর্বল ধারা ছিল, যে সবচেয়ে কম পাইছে দেখলাম, সেই পাইছিল 24, তার ডাবল। যে সবচেয়ে কম পাইছে, ইভেন হাইস্ট 42 পাইছে একজন, মানে যেটা কলেজের পরীক্ষা অনেক নাম্বার আর কি। তো সে তো ভাবছিল প্রথমে, গার্ডিয়ান তো ভাবছে কি নিশ্চয়ই হচ্ছে হলো কি সবার, আমার মেয়ে যদি 12, তার মানে বাকিদের অবস্থা 4, 5, 3, 4 এরকম হবে। যখনই সে দেখছে যে আহ, যে একটা ফেল করা নেই এবং হচ্ছে মিনিমাম কত 24, তখন তার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো কিছু কিছু জিনিসের পজিটিভ দিক আছে এরকম। পজিটিভ হচ্ছে কি, টেস্টের পরে গিয়ে দেখি সে এরকম ডাল ডোল পেটে হচ্ছে হলো যে একদম পুরো তারা গ্রুপ টুপ নিয়ে আসছে, হ্যাঁ স্যার অনেক ভালো পড়ায়, স্যার এই শুনে একটা ফেল করা নাই, এই সেই বুঝলেন আমার। আর বেশটাকে আরো কি করে ফেলছে, বড় মানাই হয়েছে। এরপরে সে টেস্টের মানে টেস্টের পর থেকে রেগুলার টানা ক্লাস করছে, এবং আফসোস ইস, কেন জানি একদম ফার্স্ট ইয়ার থেকে পাইলাম না, তাই অনেক ভালো হতো। তো দেখ, আমি তো হচ্ছে যেহেতু হচ্ছে আমার কাছে ওই বছর যেটা ছিল, যারা করছিল প্রথম দিকে স্টুডেন্ট কম ছিল, তোমাদের মধ্যে এরকম 4 জন 5 জন। ইনফ্যাক্ট হচ্ছে হলো যে এই ফার্স্ট ইয়ার ফাইনালের পরে একটু পাওয়া শুরু করলাম, আস্তে আস্তে পরে গিয়ে 20-25 জন হয়ে গেছে আর কি। তো ফলাফল যেটা ছিল, এদের বেশিরভাগ ছিল এদের ফার্স্ট ইয়ার অবস্থা খুব খারাপ। মানে সেকেন্ড ইয়ার তো অলরেডি আমার কাছে করছে, ফার্স্ট ইয়ার অনেক ল্যাকিং রয়ে গেছে। তো স্যার রিভিশন দেন, এই রিভিশন দিয়ে দিতে আর ওদেরকে এমসিকিউ আমি টাচ করতে পারি নাই। এখন এই স্টুডেন্ট পরীক্ষায় করছে নাকি, রেজাল্ট দিছে বোর্ড পরীক্ষায়, সে একটা দেখাইছে হচ্ছে এমসিকিউ তে 11, একটাতে দেখাইছে 17। এমসিকিউ পড়াইতে পারিনি, বুঝছো কেন পড়াইতে মনে, বুঝছো তো। সেকেন্ড ইয়ার শেষ করে আমার মতো সব ফার্স্ট ইয়ার বাকি, সবগুলো ফার্স্ট ইয়ার বেসিক সব ফাঁকি বেজি করে আসছে। তো এমসিকিউ দেখানোর সুযোগ পাইনি। সে একটাতে পাইছে 11, একটাতে 17। এখন কি এর পক্ষে প্লাস পাওয়া সম্ভব? মানে সম্ভব, সে এ প্লাস পাইছে। যে আমরা একটা ট্রিক কাজ করে হচ্ছে এরকম, মাঝে মধ্যে আমি অফ করি, মানে সাজেশন দিয়ে দিই, সাজেশন কমন পড়ে এবং আমার ধারণার থেকেও বেশি। আমি একটা আইডিয়াল ছেলে পড়াইতাম, তো পরীক্ষা দিয়ে যাওয়ার পরে অনেক ঘুরছি, ঘটার পরে সে আমার হাত ধরছে। কি হবে, তুমি হাত ধরছে কেন? ওই স্যার আপনি কি চুরি টুরি করেন নাকি? আমি চুরি করবো কেন? ও যারা চুরি টুরি করে ওরা গায়ে কি করে তেল তেল মাখে, যাতে করে ধরতে না পারে, পিছলে যায়। আমি চুরি করবো কেন? ও আপনি হয়তো আইডিয়াল স্কুলের কোশ্চেন চুরি করছেন, আর নাহলে আইডিয়াল স্কুলের কোনো স্যারের সাথে আপনার কি সম্পর্ক আছে, মানে এত কমন পড়ে কেন? তো ওই বছর সিকিউ যখন সাজেশন দিয়েছিলাম, না সাজেশন দিয়েছি এগুলো এগুলো করবা, ইনশাল্লাহ এগুলো থেকে আসবে। মনে করে এমনও আসছে, বলছে এই চ্যাপ্টার থেকে এই ম্যাটার সবচেয়ে ইম্পর্টেন্ট, নোটে পরীক্ষা আসছে, এরকম আসছে। এবং আমার ইয়ে থাকে, প্রথমে ট্রিপল স্টার থাকে, তারপর ডাবল স্টার থাকে। বেশিরভাগ দেখি কোশ্চেন দেখে ট্রিপল স্টার, এবং ওদের সাথে শর্ত আছে, যে দেখো তোমাদের কিন্তু অনেক শর্ট করে দিচ্ছি। শর্ত কি, তুমি যদি আসা কমা যে স্যার এটা কমন 6 নাম্বারটা কমন পাওয়া না কেন, তাহলে কি করবে, একটা তাপড় খেলো। কারণ তোমাদের শর্ট সাজেশন রিস্ক নিচ্ছি, যাতে করে তোমরা 5টা আনসার করতে পারো। কয়টা? 5টা। সো আমি একদম শর্ট করে দিছি। সো তোমার যদি এমন হয় যে তোমার 5টা কমন পাইছে, এরপরে তোমার 3টা কমন আসে নাই, সো আমার কিছু বলতে পারবে না। আলহামদুলিল্লাহ দেখলাম যে এই ট্রিক খাটতেছে, এবং ওদের কোশ্চেন দেখে যে সব কমন, 8টাই কমন। ফলে উনি যে কাজটা করছে, এখানে 11, এখানে 17, একটাতে পাইছে উনি হচ্ছে হলো যে 48, তারপরে হচ্ছে হলো 42, একটাতে হচ্ছে 24, একটাতে মনে হয় 23 প্র্যাকটিক্যালে। দেখুন তো যোগ করুন তো কত হয়েছে। মানে আমরা অ্যারাউন্ড মানে নাম্বারটা এরকম, আমি হিসেব করে দেখছি, সি গট 167 মার্কস, এবং আর 7 মার্ক বেশি। এনসিকিউতে মনে করেন যে ধন্যদশা হওয়া সত্য কত 100, তাহলে এখানেও হয়তো কোথাও বেশি হবে আর কি, যে
এই দুটো মানে বলতেছে আর কি, 25 আর এটা হবে 24 হবে, এক এক করে বাড়ছে প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তো তোমার রেজাল্ট নিয়ে বেশি দেখো না, তোমরা যেটা করো মানে শেখার জন্য করো, শেখার জন্য সাজেশন দিয়ে দিব, যেগুলো করাবো দেখবে যে এগুলো থেকেই আসবে। দুইটাই স্টেজ, একটা হলো শেখা আর হলো পরীক্ষা আনসার করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তুমি সারা বছরে মাথায় রাখবা শিখবে শিখবে, আমি ব্যস্ত শিখবে 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 শিখবো, পরীক্ষা যখন আসবে তখন সব করার দরকার নাই, তখন আমি দেখাই দিব, বলে দিবি যেগুলো করো ওগুলো ভালো করে প্র্যাকটিস করে ভালো হয়ে যাবে। বাট মেইন টার্গেট থাকবে হচ্ছে শেখাটা, কারণ ওটার ইম্প্যাক্টটা পড়বে তোমার কোথায়, ইভেন বোর্ড পরীক্ষায় হয়। যারা একদম বেসিক গুলো শিখে না, ওরা ওদের ওদের মার্ক গুলা হয়, ওই যারা দুর্বল ছিল ওই দুর্বল গুলার মধ্যেই হচ্ছে তোমার মনে করো যে একটা ছেলে হচ্ছে হলো একটা ছেলে 98 99 পাইছে, আর একটা ছেলে 199 পাইছে, ওই দুর্বলদের মধ্যে যাদেরকে দুর্বল বলা হয়েছে। ঠিক আছে, ওই বেসিক প্রতি বছর এরকম পায়, মানে 100-র ভিতরে। কেন? ওই যে এটা হচ্ছে বেসিক শেখার ইম্প্যাক্ট। ঠিক আছে, তো পরীক্ষার জন্য খেয়াল রাখবেন, যারা পরীক্ষা সামনে আপকামিং পরীক্ষা দিবেন 18-19 নাম্বার, এই দুইটা ম্যাথ খুব গুরুত্বপূর্ণ, এই দুইটার যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। আমরা তো বুঝে ফেললাম এখানে যে প্রথম যে রেখাটা ছিল সেটা হচ্ছে x ইকুয়াল টু কি a, যেটা বললাম কোন ধ্রুবক যখন থাকবে, যখন আননোন থাকবে, আমরা অলওয়েজ কি থাকবো, পজিটিভ মাইন্ডে, তাহলে এই দেখে নিন, নেগেটিভ দিলে সমস্যা নাই, পজিটিভ মাইন্ডে থাকবো। এটা হচ্ছে x ইকুয়াল টু a। দ্বিতীয় রেখাটা কি, y ইকুয়াল টু কি b, এটা হচ্ছে y ইকুয়াল টু b, পজিটিভ মাইন্ডে আছে আমরা। তৃতীয় যে রেখাটা আছে, সেই রেখাটাকে হচ্ছে হলো কোথায়, y ইকুয়াল টু কি mx, তার মানে মূলবিন্দুগামী। এখন মূলবিন্দুগামী কোথায় দিব, একদিকে দিলে হবে। তবে যে কাজটা করব সেটা হচ্ছে হলো যে প্রথম দুইটা রেখার সাথে যে ছেদবিন্দু হবে ওই বিন্দু দিয়ে দিব না, কারণ তাহলে তার ক্ষেত্রফল হবে না। খেয়াল করি, একটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ সমান্তরাল, আর একটা হচ্ছে কি এক্স অক্ষ সমান্তরাল লেখা। এখন যদি মূল বিন্দু এই দিক দিয়ে যায় তাহলে দেখেন একটা ত্রিভুজ হলো তিনটে মিলে। ইভেন যদি উপরের দিক দিয়ে যায় তাহলেও কি একটা ক্ষেত্রফল হবে। যে কোনো একদিকে দিলে হবে, শুধু এদের কি ছেদে বিন্দু দিয়ে দিব না, কারণ যেহেতু প্রশ্নে যেহেতু বলাই আছে একটা ক্ষেত্রফল হবে, তার মানে তো তিনটে এক বিন্দু দিয়ে যাবে না, তিনটা রেখা যদি একটা বিন্দু দিয়ে যায় এদের মধ্যবর্তী কোনো ক্ষেত্রফল হয়, শূন্য। এই জন্য আমরা যেটা করবো, 3 নাম্বার যে রেখাটা আছে উপরে অথবা নিচে একদিকে কি দিলে হবে, ইচ্ছে মতো, কোনো সমস্যা নেই, উপরে দিলে হবে নিচে দিলে হবে। এটা হচ্ছে y ইকুয়াল টু mx। তারপরে আমরা বিন্দুগুলো ছেদে বিন্দুগুলো দিব, ফিগার রাখতে হবে, ফিগারটা মাস্ট। তাহলে তিনটে রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে একটু একটু বের করতে হবে। সেটা বের করার জন্য আমাদের কি লাগবে, এ বি এবং সি এর স্থানাঙ্ক জানা থাকতে হবে, ঠিক না? তিনটা এখানে খেয়াল রাখবেন, তিনটা রেখা যদি একটা বিন্দু ছেদ করে তখন এদের কি বলে, কনকারেন্ট, মানে সমবিন্দু বলে। কি বলে, সমবিন্দু, মানে তিনটা রেখায় একই বিন্দু দিয়ে গেছে। দুইটা রেখা যখন ছেদ করে তখন তৃতীয় রেখাটা এখান দিয়ে যে কোনো জায়গায় যেতে পারে, তখন ক্ষেত্রফল হবে এখান দিয়ে। বাট তৃতীয় রেখাটাও যদি এখান দিয়ে যায় তখন আর ক্ষেত্রফল হয় না, তখন আমরা এই তিনটা রেখাকে কি বলি, সমবিন্দু বলি। তো সমবিন্দু হওয়ার জন্য কমপক্ষে কয়টা রেখা লাগবে, কমপক্ষে তিনটা, কারণ দুইটা তো ছেদ করবে যদি সমান্তরাল না হয়। তাহলে এমন হতে পারে যে চার আরেকটা রেখা আসলো এইদিকে, সেটাও এখান দিয়ে গেলো, এদিকে অনেকগুলো রেখা, এরা সবাই কি সমবিন্দু। ইংলিশে কি বলে, ইংরেজি নামগুলো খেয়াল রাখবেন, কারণ হচ্ছে ভালো ভার্সিটিতে পড়লে আপনাদের হচ্ছে ম্যাথ প্রচুর থাকবে, তখন দেখবেন যে কনকারেন্ট লেখা, তখন দেখা যাবে নীল খেতে গিয়ে হচ্ছে হলো যে লাইব্রেরি হচ্ছে হলো কি ডিকশনারির উপর চড়া মরতে স্যার, কনকারেন্ট কনকারেন্ট, এটা আবার কি, আরে বলে দিয়ে ওটা পড়ে আসছে যেরকম। আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ড ছিল রুয়েটে পড়ছে, এখন তো হচ্ছে ফিজিক্সে বাইরে দিতে গেছে, বাইরে দেওয়ার পরে কি জিজ্ঞাসা, ও আরো দুইটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, একটা পারছে একটা পারেনি, কই জিজ্ঞাসা, কয় ইন্টারফারেন্স কি, বললাম যে ম্যাডাম এটা পাই না, বলে যে ব্যাটিসের কি, কয়টা আনসার দিয়ে আসছি, আমি খোলা মনে করেছি আর দুইটা তো সেম, ইন্টারফারেন্সের বাংলা হচ্ছে ব্যাটিসের। এখন হচ্ছে হলো ব্যাপারটা এরকম আর কি, তোমাদের অবস্থা হয়েছে। তাহলে এখন দেখেন যে এই যে বিন্দু আছে, এই বিন্দু কোন কোন রেখা ছেদে বিন্দু বলেন সবাই, আমরা x ইকুয়াল টু a, এই রেখাটা হচ্ছে 1 নাম্বার, y ইকুয়াল টু b, এই রেখাটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে কি 3 নাম্বার রেখা। তাহলে এই বিন্দু কোন কোন রেখার ছেদে বিন্দু,
বলেন, ডায়াগ্রাম দেখে বলেন। হুম হুম তার মানে এ কত হবে? এখানে তো দেওয়াই আছে, এক্স এর মানও দেওয়া আছে, ওয়াই মানও দেওয়া আছে, ধ্রুবক। সুতরাং এ বিন্দুর স্থানাঙ্ক বা এভাবে লেখা যায়, এ হচ্ছে এ, এ কমা বি। কত কম লেখে এভাবে লেখা উত্তম। বি বিন্দু কোন কোন রেখা বলেন? হুম, বি একাত্তি হবে। হুম, এটা না, এই যে বি, এটা হচ্ছে যে একাত্তি। তো এখন কি করতে হবে, এই দুটোর সমাধান কি দেওয়া আছে দেখেন, খেয়াল করেন, একাত্তি। তো আমাদের বুঝ লাগবে, বুঝ এক্স ইকুয়াল টু এ, এক্স এর মান কি ধ্রুবক না বলেন? কিন্তু ওয়াই এর মানটা কি ধ্রুবক? ধ্রুবক না, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ধ্রুবক লাগবে। তো এক্স এর মান জানি না, সমাধান করবো, তাহলে এক্স ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু এম এ। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক বা বি দিয়ে আমরা যদি অবেদ দিয়ে লিখি, কত হবে? প্রথমে হচ্ছে এক্স, এক্স কত, এ, আর ওয়াই কত, এম এ। সি বিন্দু হচ্ছে 2 নং ও 3 নম্বর রেখার ছেদে বিন্দু, 2 নম্বর আর 3 নম্বর। সি বিন্দু এই যে এটা, তার মধ্যে এর মধ্যে হচ্ছে দেখেন 2 নম্বরে কি কি আছে, যে 2 আর 3, এর মধ্যে ওয়াই ভ্যালু দেওয়া আছে তাই না? যেটা দেওয়া আছে এটা আগে লিখবো, বাট কি নেই, মানে কোটে দেওয়া আছে কিন্তু বুঝ নাই। তো ওয়াই ইকুয়াল টু কত, এম এক্স। কি বের করতে হবে? এক্স এর মান বের করতে হবে, কারণ কোটি তো পেয়ে গেছি, কিন্তু এক্স এর মানটা লাগবে। তো এক্স ইকুয়াল টু কত, ওয়াই বাই এম, বা হচ্ছে হলো এক্স ইকুয়াল টু কি, ওয়াই হচ্ছে কি, বি, বি বাই এম। বুঝতেছি? সুতরাং এই সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলেন তো দেখি। প্রথমে এক্স, বি বাই এম, তারপরে হচ্ছে কি, বি। এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাইছি কত, এই কমা বি। ডি বিন্দুর স্থানাঙ্ক কত বলেন? এ, তারপরে হচ্ছে এম এ, আর সি বিন্দু হচ্ছে, তো বিভিন্ন গাইড গুলোতে বা টেস্ট পেপার গুলোতে দেখা যায়, যদি প্রায় সময় দেখা যায় যে এরা নির্ণায়ক ব্যবহার করে, কিন্তু নির্ণায়ক ধর্ম ব্যবহার করে না। তো যেহেতু আমরা নির্ণয় করতেছি, আমরা নির্ণয় আমাদের পেপার ওয়ানে আছে, কেন আমরা ব্যবহার করবো না? আমরা অবশ্যই এখানে কাজে লাগাবো। কাজে লাগাতে পারবে না? এই লাইনটি লেখা হয়েছে একটু, যেহেতু তিনটে ওয়ান আছে, তো কত হবে, জিরো হবে, এটাও কি জিরো হবে, এটা হবে বি মাইনাস এম, জিরো, এ মাইনাস বি বাই এম, তারপর হচ্ছে কি, এম এ মাইনাস বি, ওয়ান, বি বাই এম, তারপর হচ্ছে বি। তবে অবশ্যই নির্ণয়কে যখন আমরা কোনো অপারেশন করবো, সেটা কি মেনশন করতে হবে, না হয় নাম্বার কাটবে।
এখন যদি আমরা বিস্তার করি, প্রথম সারি অথবা কলাম যে কোনো একটা বরাবর বিস্তার করতে পারি। প্রথম সারি বরাবর করলে 1 আসবে, 1 এর সাথে কত আসবে 0, 0 মাইনাস হচ্ছে কি b মাইনাস m a ইনটু হচ্ছে a মাইনাস কি b বাই কি m। দেখেন এটা হলো যেটার জন্য করি b মাইনাস m a হয়, কোনটা লিখবো? প্রমাণ দেওয়া আছে, প্রমাণে আছে হচ্ছে হলো b মাইনাস m a হোল স্কয়ার। আপনারা জানেন যে m a মাইনাস b হোল স্কয়ার আর b মাইনাস m a সেম, কোনটা লিখবো? ওর প্রশ্ন যেটা লিখছে, এই জন্য দুইটাকে আমরা b মাইনাস m a আনার চেষ্টা করবো। এটা b মাইনাস m a আর এটা লসাগু করলে কত? নিচে m আসে আর উপরে কত আসে? m a মাইনাস b, সামনে একটা কি আছে? মাইনাস আছে। তা এখন মাইনাস কমন নেওয়ার দরকার নাই, যেহেতু b মাইনাস m a আছে, এই যে মাইনাসটা ওকে দিয়ে দিব। b মাইনাস m a এই মাইনাসটা উপরে কিছু দিলে ও কি হবে? b মাইনাস m a ডিভাইড বাই কত? m। b মে 1/2m ইনটু হচ্ছে b মাইনাস m এর কি হোল স্কয়ার। সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল, যেহেতু এখানে ক্ষেত্রফল অজানা রাশি আছে, তাহলে কি মাইনাস হওয়ার চান্স আছে না? বলেন। ওরা মহরম মান দিছি, আমরাও দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, মান তো জানি না। তবে পরীক্ষায় যদি প্রমাণটা এভাবেও দেয় সেক্ষেত্রে অবাক হবেন না। দেখেন, যদি পরীক্ষায় যদি প্রমাণ এভাবে দেয় 1/2 ইনটু m, ভুল আছে? ভুল আছে, কারণ এটা তো মাইনাস হওয়ার কোনো কি নেই, চান্স না। তো পরীক্ষা এটা দিলে প্রশ্ন ভুল আছে বলার দরকার নেই, ঠিক আছে। মানে সমস্যা করতে পারে m, হালটা মাইনাস হতে পারে, টাকাটা এইদিকে চলে আসতে পারে। তো লাস্ট একটা ম্যাথ চেষ্টা করেন, এটা করার পরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। 19 নাম্বার চেষ্টা করেন, দেখুন।
সেম এই যে এভাবে নিতে পারো আর কি। তো আবার এটা হচ্ছে y equal to m1x, এটা হচ্ছে y equal to কি m2x, আর আরেকটা হচ্ছে কি y equal to কি b না, x অক্ষের সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রফলটা আর কি বের করতে হবে। এক নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি, এটা এ, এটা বি। যেমন এখানে এই প্রথম যে পার্টটা আছে, এই পার্টটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সেন্টেন্সের মাধ্যমে, বাক্যের মাধ্যমে। 1 নং এবং 2 নং উভয় কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ, সুতরাং এদের ছেদবিন্দু ও ইকুয়াল টু কত 0 0, এটা একটা অপশন। আরেকটা অপশন তোমরা লিখতে পারো যে y ইকুয়াল টু সমাধান করতে হবে, y ইকুয়াল টু m1x, আবার y ইকুয়াল টু কি m2x। তাহলে এভাবে লিখতে পারি না, m1x ইকুয়াল টু কি m2x লেখা যায় কিনা? তো আমি তো কাটাকাটি করবো না, কাটাকাটি আমাদের x এর মান লাগবে, এই জন্য আমরা এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে এসে x কমন গেলে কত হবে, m1 মাইনাস m2 ইকুয়াল টু 0। তো m1 আর m2 তো সমান হতে পারবে না, পারবে? সমান হলে তো একই রেখা হয়ে যাবে। তো m1 আর m2 কি না, সমান না, সুতরাং x কে অবশ্যই কি হইতে হবে, 0 হইতে হবে। তো x 0 হলে y ও কি হয়, 0 হয়। এভাবে করা যায় আর কি। আর যদি কথার মাধ্যমে লিখি তাহলে সহজ, যে 1 নং ও 2 নং উভয়ই কি মূল বিন্দুগামী, সুতরাং এদের ছেদবিন্দু হচ্ছে মূল বিন্দু, 0 0 পেয়ে গেলাম। বাকি বাকি তো a বিন্দু আর b বিন্দু তো পারা যাচ্ছে। এই বিন্দু কত আসছে, b বাই m1, আর হচ্ছে হলো b, আর b বিন্দু কত, b বাই কত m2, এরপর হচ্ছে হলো b। ইভেন এখানে নির্ণায়কের যে ধর্ম আছে সেখানে মাইনাস করার দরকার হবে না, তাই না? কারণ মূল বিন্দু প্রথম কলম বরাবর সব কি চলে আসে, 0 চলে আসে। 1 1 1 প্রথমটা মূল বিন্দু, b বাই m1, তারপর হচ্ছে হলো b, b বাই m2, এরপর হচ্ছে হলো বিয়োগ করার দরকার নাই, কারণ প্রথম কলাম বরাবর বিস্তার যদি আমরা করি, b স্কয়ার বাই কত আসবে, m1 আসবে, তারপর b স্কয়ার বাই কি আসবে, m2 আসবে। তো ক্ষেত্রফল যখন নিব তখন তো আমাদের এই মানগুলো কি চলে আসতে পারে, m1 m2 কি মাইনাস চলে আসতে পারে, বা ছোট বড় হতে পারে। সেই জন্য ক্ষেত্রফল লেখার সময় কি দিতে হবে, পরম মান দিব, কি দিব, b স্কয়ারটা কমন নিতে পারি, b স্কয়ার বাই 2, তাহলে 1 বাই m1 মাইনাস হচ্ছে 1 বাই কি m2। এখন পরম মান ওটা কটুকুর উপর দিছে, এটা আমরা ওটুক দিব, ওরা ওই যে এইটুকুর উপর দিছে, আমরা এইটুক দিব। এই যে x 0, তাহলে এই যে সমীকরণটা বসে, এই দুটো সমীকরণ থেকে আসছে না, তো x 0 বসলে তো y 0 আসে। হুম, কই সমান না তো, m1 m2 সমান না। মানে আমাদের হচ্ছে কি দুইটা রেখা, দুইটার y না, এটা y এটা y, তো এটা y যেহেতু সমান, এটা y এটা y, তার মানে এই দুটো সমান। হুম, সমীকরণ আমরা কিভাবে সমাধান করি, যে একটা থেকে y একটা মান বের কাটাতে বসাই না। সাপোজ মনে করো যে এখান থেকে y বের করলাম, ওটা বের করা আছে, নরমালি আমরা কি করি, একটা সমীকরণ থেকে x বা y বের করে বাকিটাতে বসাই, এভাবে চিন্তা করি। তাহলে এখানে তো y বের করলাম, বের করে এখানে বসাইলাম, এই তো ব্যাপারটা এরকম। হুম, এই y, এই y টা হচ্ছে হলো মনে করো যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা চলে, আবার এটার জন্য এটা হতে পারে, এটা হতে পারে, বাট দুইটা ছেদ করছে কোথায়, এখানে, তাহলে দুইটার জন্য y হবে এটা। হ্যাঁ হ্যাঁ, কমনটা। তো এখানে কিছু ট্রিক আছে, মানে উপস্থিত বুদ্ধি যদি থাকে তো টেকনিক খাটানো যায়। খেয়াল করেন, কেউ যদি কেউ যদি হচ্ছে হলো যে, লেখা শেষ, আচ্ছা, লেখা শেষ করে বলতেছি। কেউ যদি হচ্ছে যে মনে করেন ভুলে অথবা ইচ্ছে মতো হচ্ছে হলো নিল এটা m2x, এটা এক্ষেত্রে m1, সেক্ষেত্রে আনসারে কোনো পরিবর্তন হবে, সেই ক্ষেত্রে হবে কি উল্টো হয়ে যাবে, মানে এটা হবে বি স্কয়ার বাই কি m2, এটা হবে বি স্কয়ার বাই কি m1। তো অসুবিধা নাই, তখন আমরা কি করবো, মাইনাস কম আমাদের হচ্ছে মেলানোর জন্য মাইনাসটা কমন নিয়ে নিব, নেওয়া যাবে না, মাইনাস বি স্কয়ার কমন নিব, কমন নিয়ে হচ্ছে 1 বাই কি লিখবো, m1 মাইনাস হচ্ছে 1 বাই m2 লেখার পরে, সুতরাং ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল তো আর মাইনাস হবে না।
এই যে ঢুকিয়ে দিই। তবে এই মাইনাসটা অ্যাভয়েড করা যায়। আমরা যেমন আমি যেমন আগে থেকে জানছিলাম যে এইভাবে নিলে মাইনাসটা আসবে না, কিভাবে বুঝছি? আপনি এবার খেয়াল করেন, বি স্কোয়ার বাই টু, ওয়ান বাই এম ওয়ান মাইনাস ওয়ান বাই এম টু, এই পার্টটা নিতে কোনো সমস্যা নেই, এই পার্টটা মাইনাস হতে পারে না। দেখেন ভগ্নাংশের ক্ষেত্রে আপনার যদি বলা হচ্ছে হলো 3 আর 7 বলে কোনটা বড়? 7 বড়। বাট 1 বাই 3 আর 1 বাই 7 কোনটা বড়? তাহলে যদি ইনভার্স হয় তখন বড় হওয়ার জন্য নিচের মানটা কি হইতে হবে? ছোট হইতে হবে। দেখেন 1 বাই m1 1 বাই m2, তাহলে m1 টা কি হইতে হবে? ছোট হইতে হবে। m1 ছোট মানে ঢাল ছোট। আর m2 মানে কি? তাহলে বড় হইতে হবে। বড় হতে ঢাল বড়। তো যেটা ঢাল ছোট এটা ছোট গুণ উৎপন্ন করে এটা বড়। তো আপনি টেকনিক্যালি হচ্ছে মাইনাসটা অ্যাভয়েড করতে পারেন। বাট ইন কেস ভুলে যদি মাইনাস চলে আসে সেক্ষেত্রে আবার মোছার বা কাটার দরকার নাই, মাইনাসটা এই যে এইভাবে নিয়ে যাস আমরা পরম মান নিয়ে নিই। ঠিক আছে? কোনো কোশ্চেন আছে?